আসসালামু আলাইকুম স্টুডেন্টস। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 7-এর আরেকটা ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই কোয়েশ্চেনটা যশোর বোর্ড 24-এ আসছে। এটা করতে গেলেই তোমার বেসিক কতটা পারফেক্টলি গ্রো করছে সেটা তুমি বুঝে যাবা। তো চলো ক আর খ আগে সেরে ফেলি। স্থিতিস্থাপক গুণাঙ্ক কি এবং কোন তারের স্থিতিস্থাপক বিভব শক্তি 50 জুল বলতে কি বুঝো? তো স্থিতিস্থাপক গুণাঙ্ক তোমরা অবশ্যই 9-10-এ হুকের সূত্রটা পড়েছিলা এবং ইন্টারেও তো অবশ্যই পড়েছো যে হুকের সূত্রটা কি? স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। তো আমি শর্টে শর্টে সবগুলো বলে দিই। স্থিতিস্থাপক সীমা জিনিসটা কি? ধরো এখানে একটা স্প্রিং এর তৈরি কোনো একটা ওয়্যার আছে, সেই ওয়্যারটায় ম্যাক্সিমাম ধরো 15 প্যাসকেল পরিমাণ চাপ সহ্য করতে পারে। এরপর যদি এর থেকে বেশি চাপ দেয় তাহলে সেটা ধরো ভেঙে যাবে। তাহলে ওর এই যে স্থিতিস্থাপক সীমাটা এটা কত? 15 প্যাসকেল বা 15 নিউটন মিটার ইনভার্স টু। বুঝতে পারছো? বা ধরো কথার কথা টাকা বাঁধার যে রবারগুলো আছে সেই রবারগুলোর কথা যদি চিন্তা করো, সেই রাবারগুলো কি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ, খেয়াল করে দেখো, প্রেসার প্রয়োগ করলে সেটা ছেড়ে দিলে আবার কি আগের অবস্থায় ফেরত আসে। কিন্তু যখনই আমরা অনেক জোরে টান দেই তখনই কি ওটা একদম ছিঁড়ে যায় না? এক্স্যাক্টলি। তো ওইটা যতটুক ম্যাক্সিমাম পরিমাণ ও অ্যাকচুয়ালি প্রেসারটা সহ্য করতে পারে সেটাই হলো ওর স্থিতিস্থাপক সীমা। পীড়ন জিনিসটা কি? পীড়ন তোমরা জানো যে এক ধরনের চাপ। তো এটা কি? যে একক ক্ষেত্রফলে স্থিতিস্থাপক সীমার মধ্যে লম্বভাবে যে বাধাদানকারী বলটা অনুভব হয় তাকেই পীড়ন বলে। আর বিকৃতি কি? বিকৃতি হলো ডেল এল বাই এল, অর্থাৎ একক দৈর্ঘ্যের কোনো একটা বস্তুর স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন প্রয়োগে যে পরিমাণ দৈর্ঘ্যের পরিবর্তন হয় তাকে বিকৃতি বলে। আশা করি 3টা সংজ্ঞা অলরেডি তুমি জেনে গেছো। ও সরি, 4টা বলা উচিত। প্রথমে হুকের সূত্র কি ছিল? এই স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। 2 নাম্বার স্থিতিস্থাপক সীমা জিনিসটা কি? 3 নাম্বার হলো পীড়ন, আর 4 নাম্বার হলো বিকৃতি। এতটুকু বোঝা গেলে তাহলে চলো স্থিতিস্থাপক গুণাঙ্কর ডেফিনেশনটা দেখে নেওয়া যাক। তো স্থিতিস্থাপক সীমার মধ্যে আমরা কি জানি? পীড়ন বিকৃতির সমানুপাতিক। তো চলো এই লাইনটা একটু শর্টে লিখি। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, তাই না? তো এই সমানুপাতিক রিলেশনটাকে যদি আমরা ছোটবেলায় যখন পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি লিখতাম, তখন কি পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি সমান কি একটা কনস্ট্যান্ট আনা যেত না বলো? সেই কনস্ট্যান্টটাই কিন্তু কি ছিল? স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে আশা করি এই যে লাইনটা, এই লাইন থেকেই এই যে কতে আসছে সেই সংজ্ঞাটা তোমরা বলে ফেলতে পারবা। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। তো পীড়ন ও বিকৃতির যেই অনুপাতটা সেই অনুপাতটাকেই স্থিতিস্থাপকের গুণাঙ্ক বলে। এইখান থেকে আমি ছোট্ট একটা এমসিকিউ তোমাদের জিজ্ঞাসা করে নেই, বলো তো স্থিতিস্থাপক গুণাঙ্কের একক অথবা মাত্রা কি হবে? তো তোমরা তো জানো যে পীড়নের সূত্রটা একটু আগেই বললাম যে পীড়ন যেহেতু এক ধরনের চাপ, তাহলে পীড়নের সূত্র এফ বাই এ অথবা টি বাই এ লেখা যায়। এ সমান পাই আর স্কোয়ার, এফ ইজিক্যাল টু এম জি। এগুলো তোমরা জানো। তাহলে এই ক্ষেত্রে তো পীড়নের একক আসে কি? নিউটন মিটার ইনভার্স টু বা প্যাসকেল। আর বিকৃতি যেহেতু ডেল এল বাই এল, অর্থাৎ দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য, তাহলে সমজাতীয় রাশির অনুপাত হওয়ার কারণে তোমরা জানো যে বিকৃতির কোনো একক বা মাত্রা হয় না। তাহলে পীড়নের একক যেটা হবে, স্থিতিস্থাপক গুণাঙ্কের এককও কিন্তু সেটা হবে। তাহলে পীড়নের মাত্রাটা কি? চলো যদি এক চান্সে দেখে নেই। বল তো এফ ইজিক্যাল টু এম এ, তাহলে এম এল টি ইনভার্স টু, আর এ হলো এরিয়া, তাহলে এল স্কোয়ার, কাটাকাটি করলে নিচে একটা এল থেকে যায়। তাহলে দেখো দিন শেষে আমরা যদি এখান থেকে পীড়নের মাত্রাটা জানতে চাই তাহলে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2 হয়, বা চাপের মাত্রা জানতে চাই এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2 হয়, অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্কের ও মাত্রা এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2 হবে। ইভেন ইয়ংস মডুলাসেরও যদি মাত্রা আসে তাহলেও তো তোমরা জানো সেমই হয়। তো আশা করি আমরা এই ব্যাপারগুলো ভালোভাবে বুঝতে পেরেছি এবং এই কটা তাহলে পারা যাবে যে স্থিতিস্থাপক গুণাঙ্ক কি। তো চলো মুছে দেই।
খ নাম্বারে কি বলছে যে কোন তারের স্থিতিস্থাপক বিভব শক্তি 50 জুল বলতে কি বুঝো? তো স্থিতিস্থাপক বিভব শক্তি 50 জুল। তো আমরা এইখানে অনেকে কনফিউজড হয়ে যাই যে এটা কি নরমাল বিভব শক্তি না একক আয়তনে বিভব শক্তি। দেখো এখানে কোথাও একক আয়তনে বিভব শক্তি বলে নাই, তার মানে এটা নরমাল কৃতকাজ বা বিভব শক্তি বা সঞ্চিত শক্তির সূত্র। তো সেই সূত্রটা কি ছিল দেখো, আগে সূত্রটা চলো আমি মনে করি। ডাব্লিউ ইজ ইকুয়াল টু, দেখো আমি যেটা দিয়ে মনে রাখি, হাফ ইন্টু এফ ইন্টু এল। এই এলটা হলো কি পরিমাণ দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে সেটা, কিন্তু আদি দৈর্ঘ্যটা না। হ্যাঁ, ধরো কোনো একটা অবজেক্ট ছিল 5 মিটার, এটা বল প্রয়োগ করার ফলে এটা 5.05 মিটার হয়ে গেল, তাহলে এই যে দৈর্ঘ্যের পরিবর্তন কত হলো 0.5, তো সেটা আর কি, মানে 5 মিটার ছিল 5.5 হয়ে গেল কথার কথা, তাহলে 0.5 মিটার তো দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে, সেই এলটাই হলো এই ছোট হাতের এল। আরেকটা সূত্র আছে, তো তোমরা তো ইয়ংস মডুলাসের সূত্রটা জানো, y ইজ ইকুয়াল টু পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি, তাহলে f বাই a ছোট হাতের l বাই l। এটাকে যদি একটু সুন্দর করে লিখি, এফ এল ইন্টু a ইন্টু ছোট হাতের l, তাহলে f ইজ ইকুয়াল টু এইখান থেকে কি আসে y a ছোট হাতের l ডিভাইডেড বাই l। তাহলে অনেকে এই কৃতকাজের সূত্রটা y a ছোট হাতের l স্কোয়ার ডিভাইডেড বাই l এইভাবেও মনে রেখে থাকে, একটা রাখলেই হয়। আমরা তো ম্যাথমেটিক্সের হিসাবগুলো 3 নম্বরে যা বা 4 নম্বরে যা করব বা দেখব, আমি আপাতত জাস্ট লিখলাম। তো দেখো কোন তারের স্থিতিস্থাপক বিভব শক্তি 50 জুল বলতে বোঝায় যে স্থিতিস্থাপক সীমার মধ্যে, অবশ্যই কি স্থিতিস্থাপক সীমার মধ্যে যদি আমরা বল প্রয়োগ করি, তাহলে এই বস্তুটা বা পীড়ন প্রয়োগ করে থাকি, এই বস্তুটা 50 জুল পরিমাণ কি করতে পারে, শক্তি সঞ্চয় করে রাখতে পারে। যেমন খেয়াল করে দেখো, আমরা তীর ধনুকের ক্ষেত্রে বলে থাকি না যে তীর ধনুকে কি এভাবে টেনে নিয়ে প্রথমে এই স্ট্রিংটা টানা অবস্থায় কি হয়, বিভব শক্তি সঞ্চিত আকারে থাকে, যখনই ছেড়ে দেয় সেই শক্তিটা কি গতিশক্তিতে কনভার্ট হয়ে যায়। তো ঠিক সেরকমই কোনো একটা তারের বিভব শক্তির মান 50 জুল বলতে বুঝি যে স্থিতিস্থাপক সীমার মধ্যে এইটাকে যদি আমরা পীড়ন প্রয়োগ করে ফেলে থাকি, তাহলে এটা 50 জুল পরিমাণ শক্তি সঞ্চয় করে রাখতে পারে। এইখানে বেশিরভাগ স্টুডেন্টই যে লাইনটা মিস করে সেটা হলো স্থিতিস্থাপক সীমার কথাটা, আমি এটা জানি। 2 নাম্বার আমরা এই জিনিসটাকে আরেকভাবে হলো ব্যাখ্যা করতে পারি, যে খেয়াল করে দেখো W ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এফ এল। তাহলে এইখান থেকে যদি আমি এফ এর মানটা একটু ক্যালকুলেট করে তোমাদের দেখাই, 2 ইন্টু ডাব্লিউ ডিভাইডেড বাই কত এল, তাহলে দেখো সেখান থেকে বা এমনিও নর্মাল ক্যালকুলেশনও হয়ে যায়। দেখো হাফ এফ এর মান ধরো কথার কথা আমি 100 ধরলাম, আর এল এর মান আমি ধরো 1 ধরলাম, ঠিক আছে? তাহলে এটা ক্যালকুলেশন করলে কত 50 জুল চলে আসতেছে না? এক্স্যাক্টলি। তার মানে দেখো স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো একটা দৈর্ঘ্যে কোনো একটা বস্তুর বা তারের দৈর্ঘ্য 1 একক পরিবর্তন করতে বা 1 মিটার পরিবর্তন করতে যদি 100 নিউটন বল প্রয়োগ করতে হয়, তাহলে তার মধ্যে যে পরিমাণ শক্তি জমা হবে তার পরিমাণ হবে 50 জুল। দেখো শুধু ব্যাখ্যাটা নরমাল ব্যাখ্যা রেখো না, আমার মতন একটু চালাকি চলাকি করো, যে এইরকম সূত্রগুলো দিয়ে ব্যাখ্যাটা ধুপধাপ লেখা ফেলা শিখা যাও। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কোন তারের স্থিতিস্থাপক বিভব শক্তি 50 জুল বলতে কি বুঝো, এবং আশা করি এটা পারা যাবে। 3 নাম্বার প্রশ্নটা কি ছিল দেখো, তারের দৈর্ঘ্য 1% বৃদ্ধিতে কৃতকাজ কত? এইটা খুবই সহজ, এবং এই দেখো অলরেডি সূত্র আমরা লেখা ঠেকে ফেলছি, এই বোর্ডে থাকা সূত্রগুলো দিয়েই কিন্তু করা সম্ভব। তো তার আগে আমরা চলো আগে উদ্দীপকটা পড়ে নেই। উদ্দীপকটা এইরকম ছিল, 3 মিটার লম্বা ও 4 × 10⁻⁶ মিটার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো ধাতব তারের এক প্রান্তে যদি আমরা 10 কেজি ভরের একটা বস্তু ঝুলালে এর দৈর্ঘ্য 1% বৃদ্ধি পায়। তো তারের দৈর্ঘ্য 1% বৃদ্ধিতে কৃতকাজ নির্ণয় করো। কৃতকাজ কি? W ইজ ইকুয়াল টু হাফ এফ এল। এটা দিয়েও করতে পারো, এটা দিয়েও করতে পারো, কিন্তু খেয়াল করে দেখো এইখানে কি কোথাও পুরো প্রশ্নে তারের ইয়ংস মডুলাসের মান দেওয়া আছে বলো? নাই। তাহলে আমি কেন কষ্ট করে এই নিচের সূত্র দিয়ে অঙ্কটা করব? আমি উপরেরটা দিয়েই করে ফেলতে পারি। এক্স্যাক্টলি। তাহলে দেখো আমি জাস্ট W ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এফ এল রেখে দিলাম, এবং এফ ইজ ইকুয়াল টু তো mg, এই সিম্পল ফান্ডা আমরা সবাই জানি। আর এল এর মান দেখো, তারটা দৈর্ঘ্য কত ছিল? 3 মিটার লম্বা ছিল, এবং 1% যেহেতু বৃদ্ধি পাইছে, তাহলে 3 × 1 / 100 হুইচ ইজ 0.0
3। তো এই মানটা আমরা বসায় দিব একটু পরে। হাফ, এম এর মান 10, জি এর মান 9.8 আর এল এর মান 0.03। চলো ক্যালকুলেট করে ফেলি, তাহলেই আশা করি আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে 10 ইন্টু 9.8 ইন্টু 0.03 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 1.47 জুল চলে আসছে। দেখো তো কত ইজি, বুঝতে পারছো? এবং আমি একটা জিনিস তোমাদের বলতে চাই, যখন তোমরা তোমাদের অ্যান্সারটা নিয়ে খুব বেশি মাত্রায় শিওর থাকবা, তখন তোমরা একটা কাজ করবা, সেটা হলো তোমাদের যেই লাইনটা অ্যান্সার হবে তোমরা করবা কি, এক্সাম হলে সেই লাইনটাকে এইভাবে বক্স করে দিয়ে দিবা। তাহলে টিচার আর পুরা কোশ্চেন পেপার অ্যান্সার পেপার খুঁজতে হবে না যে লাস্টের অ্যান্সারটা কোথায়, ঠিক আছে? সেই অ্যান্সারটা দেখবে এবং ধুপধাপ চলে যাবে। এবং এই পাশে তো তোমরা গিভেন দ্যাট দিয়ে যা যা আছে সেটা লিখতেই পারবা। পরের কোশ্চেনটা চলে যাই। অ্যাকচুয়ালি এই পুরো সিকিউতে 4 নাম্বার কোশ্চেনটা আমার কাছে খুব ইন্টারেস্টিং ফিল হয়েছে। দ্যাটস ওয়াই হলো তোমাদের সাথে আজকে এই কোশ্চেনটা আলোচনা করার চেষ্টা করতেছি, ঠিক আছে? পরের কোশ্চেনটা বলছে তারটি কোন পদার্থের তৈরি মতামত দাও। এখন দেখো, কোনো একটা ওয়্যার কোন পদার্থের তৈরি, আইদার ওইটা আমরা কি করতে পারি, এই অধ্যায়ে যতটুকু তোমাদের শর্ট সিলেবাসে আলোচনা করা হয়েছে, আইদার ইয়ংস মডুলাসের ভ্যালু দিয়ে আমরা ডিফাইন করতে পারি যে এই পদার্থের ইয়ংস মডুলাসের মান এইটা, ওই পদার্থের ইয়ংস মডুলাসের মান ওইটা, অথবা সিগমা অর্থাৎ পয়সনের অনুপাত দিয়ে কিন্তু আমরা বলতে পারি। তো এইখানে খেয়াল করে দেখো, 3টা পদার্থের পয়সনের অনুপাতের মান লিস্ট করে দেওয়া আছে, এটা প্রশ্নেই দেওয়া ছিল, কোনো হেকটেক নেওয়ার বিষয় নাই। এবং পয়সনের অনুপাতের সূত্র আশা করি তোমাদের মনে আছে, সিগমা ইজ ইকুয়াল টু পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি, তাই তো? তো এই যে ঘটনাটা আমি তোমাদের আবার একটু কষ্ট করে সবাইকে রিকল করতে বলবো যে ওইখানে আসলে হইছিলটা কি, আমরা কি বুঝেছিলাম। তো কোশ্চেনটা ধরো মুছে দেই আপাতত। তো দেখো, একটা নর্মাল কমন সেন্স কি জানি, একটা ধরো চুইংগাম দিয়ে যদি আমি বুঝাই, ধরো একটা চুইংগাম চিং করার পর তারপর যদি ওইটাকে বের করে আমরা টান দেই, তাহলে খেয়াল করে দেখো এটা লেন্থ কিন্তু বেড়ে যাচ্ছে, কিন্তু কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কিন্তু কমে আসতেছে, তাই না? তাহলে দেখো দৈর্ঘ্যটা বাড়লো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমলো। অথবা অল্টারনেট কাজটাও কিন্তু আমরা করতে পারি অন্য কোনো ম্যাটেরিয়ালের জন্য। ধরো কথার কথা, আমরা সেটাকে কি করলাম, বল প্রয়োগ করে সংকুচিত করে ফেললাম, তাহলে দৈর্ঘ্য কমে যাবে, তখন আবার কি হয়ে যাবে, ক্ষেত্রফল বেড়ে যাবে। কিন্তু তোমরা খেয়াল করে দেখছো, প্রথম ঘটনা বা দ্বিতীয় ঘটনা, দুইটা ঘটনাই যে বলছে কিনা, সেই দুইটা ঘটনায় কোথায় আসলে পদার্থের কি চেঞ্জ হয় নাই। আমি জানি অনেকে ধরে ফেলছো আসলে আয়তন চেঞ্জ হয় নাই, তাই না? বলো, আয়তন কিন্তু ফিক্স ছিল। তো এই কনসেপ্টটা কিন্তু আমাদের দেখো এই ম্যাথটা করার জন্য কাজে দিবে, আমি তোমাদের আগেই জানায়া রাখলাম। তারপর আমরা করতে গিয়ে যে এই কনসেপ্টটা কাজে দিবে সেটা আমরা সবাই একসাথে বুঝার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো, আমরা যদি পয়সনের অনুপাত এই গিভেন ডেটা সেট থেকে বের করে এটার সাথে ম্যাচ করতে চাই, তো চলো আগে গিভেন ডেটা সেটটা থেকে আমরা বের করার চেষ্টা করি। আগে সূত্রটা লিখি, সিগমা ইজ ইকুয়াল টু ধরো পার্শ্ব বিকৃতি, তাহলে ধরো ডেল আর বাই আর, আর দৈর্ঘ্য বিকৃতি ছোট হাতের এল বাই বড় হাতের এল দিয়ে দিলাম। তাহলে সেই ক্ষেত্রে দেখো, আমি বড় হাতের এল এর মান হলো 3 মিটার, আর ছোট হাতের এল এর মান একটু আগেই আমরা বের করছি যে যেহেতু 3 মিটার লম্বা ছিল 1% বৃদ্ধি পাইছে, অর্থাৎ 0.03 হবে। আর 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 কি জানি ছিল বলতো, আর ছিল হলো ব্যাসার্ধ, তাই তো? আদি ব্যাসার্ধ, সেটাই তো? তাহলে আদি ব্যাসার্ধ কিভাবে বের করা যায়, এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট ছিল এই তারটা, তো সাপোজ আমরা ভিজুয়ালাইজ করার জন্য যদি এখানে ফিগারটা ড্র করি, আই থিঙ্ক ইটস গোনা হেল্প আস। ধরো একটা ওয়্যার ছিল এইরকম, আমি একটু বড় টড়ো আঁকলাম। তাহলে ধরো এটার ইনিশিয়াল লেন্থ কত ছিল, ধরো ইনিশিয়াল লেন্থ ছিল 3 মিটার, এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেটা দেওয়া ছিল সেটা এইটা, সেটার জন্য আমরা আর এর মানটা বের করব। তো সেই আরটা আমরা কিভাবে বের করতে পারি, a ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার দিয়ে বের করে ফেলতে পারি না? তাহলে আর ইজ ইকুয়াল টু a ডিভাইডেড বাই পাই আর হলো রুট। তো আমি যদি এখানে মানগুলো ধরো বসায় দেই, 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, 3.1416, আর যদি আমরা রুট করি, চলো একসাথে করে ফেলি কত আসে দেখি। দেখো 4 ইন্টু 10 টু দি পাওয়ার
-6 ডিভাইডেড বাই 3.1416, আর আমরা কাজ করতে হবে কি অ্যান্সারটাকে রুট করে দিতে হবে। তাহলে দেখো I found my answer 1.12 into 10 to the power -3, আচ্ছা 128। এখন দেখো এত অবশ্যই এখানে যে মিটার স্কয়ার হবে, তো এখানে মিটার হবে। এখন আমাদের কিন্তু এই আর এর মানটাও পেয়ে গেলাম, সেটা কত 1.128 ইন্টু 10 টু দি পাওয়ার -3। এখন পাই কিসের মানের অভাব বলো? ডেলারের মানের অভাব। কোথাও কোনো ইনফরমেশন দিয়ে তুমি কি আমাকে ডেলারটা বের করে দিতে পারবা? ডেলারটা কিভাবে বের করতে পারবো জানি হয় যে, যেহেতু এইখানে বলেই দিছে যে এই তারটার দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, তার মানে পরবর্তীত অবস্থায় খেয়াল করে দেখো, আমি যদি ডট ডট দিয়ে চিন্তা করি এই তারটার কি হয়েছে, দৈর্ঘ্য এরকম বেড়ে গেছে, তাহলে অবশ্যই এখানে পরবর্তীতে ব্যাসার্ধের মান কি কমে গেছে। সেই ব্যাসার্ধের মানটা কোনোভাবে যদি আমরা বের করে ফেলতে পারি, তাহলে আদি ব্যাসার্ধ থেকে এই ব্যাসার্ধটা বিয়োগ করে দিলে কিন্তু খেলা শেষ, তাই না বলো? এখন এটা কিভাবে বের করব? একটু আগে যেই কথাটা বলতেছিলাম যে প্রথমে আয়তন যা থাকে টান দেওয়ার পরে দৈর্ঘ্য পরিবর্তন হয়ে ব্যাসার্ধ পরিবর্তন হয়ে বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পরিবর্তন হয়েও পরবর্তীতে যে আয়তনটা থাকে সেটাও একই থাকে। তার মানে একটা কথা এখানে লেখা যায় যে পূর্বের আয়তন সমান সমান নতুন আয়তন, এরকম একটা আমরা কথা লিখে নিতে পারি। পূর্বের আয়তন কি ছিল? a ইন্টু বড় হাতের এল, আর নতুন আয়তন কি a প্রাইম ইন্টু এল প্রাইম। তাহলে দেখো এর মান কত? এইটা। এল এর মান কত? এইটা। ঠিক আছে, আমি মান আগেই বসাচ্ছি না। তাহলে a প্রাইমের মানটা আমার প্রথমে দরকার। তাহলে a প্রাইম সমান সমান কত? a ইন্টু এল বাই এল প্রাইম। তাহলে চলো এখন আমি মান বসানো আস্তে আস্তে শুরু করি। তাহলে এর মান কত? 4 ইন্টু 10 টু দি পাওয়ার -6। এল এর মান কত? আদি দৈর্ঘ্য ছিল কত? 3 মিটার। আর এল প্রাইমের মান কত হবে? আমি চলো মুখে মুখে একবার বলে দিই। 3 মিটার ছিল, 1% বৃদ্ধি পেয়েছে, তাহলে 3 প্লাস 3 এর 1%। এর তো ক্যালকুলেশন তোমরা পারো যে 3.03 হবে, তাই না? আর এখানে দেখো এ প্রাইম থেকে আমি যদি একবার একটু কাহিনী লিখে ফেলি, পাই আর প্রাইম স্কোয়ার, কারণ দিন শেষে তো আমার আর প্রাইমই বের করতে হবে। তাহলে আর প্রাইম ইজ ইকাল টু, এইখানে আমি চাইলে কি করতে পারি, পাইটাকে পাঠিয়ে দিতে পারি আর রুট করে দিতে পারি, তাই না? তাহলে আমি একবারে ক্যালকুলেশন করব, 4 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু 3 ডিভাইডেড বাই, এখানে পাইটা চলে যাবে, ইন্টু 3.03 চলে যাবে। তাহলে দেখি তো আমরা আমাদের এখানে আর প্রাইমের মানটা কি আসে। 4 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু 3 divided by 3.03 divided by 3.1416 root answer. So এইটা আসতেছে 1.1227 into 10 to the power -3 মিটার। দেখো এটা কিন্তু কম আসছে এবং এটাই আসা উচিত ছিল, তাই না? তাহলে দেখো ডেলার এর মানটা কি হবে? ডেলার এর মানটা এই আর থেকে আমরা আর প্রাইমের মানটা বিয়োগ করব। তাহলে দেখো আমাদের আর এর মানটা কত ছিল? 1.128 into 10 to the power -3। সেইটা থেকে আমরা যে অ্যান্সারটা পাইছি সেটা যদি বিয়োগ করে দেই, আই গেস 5.22, আচ্ছা 22 রাখি, ইন্টু 10 টু দি পাওয়ার -6 মিটার চলে আসে। এবং এইখানে আমরা দেখো দিন শেষে সেটা বসায় দিতে পারি, 5.22 ইন্টু 10 টু দি পাওয়ার -6। তাহলে এই পুরো ক্যালকুলেশনটা এখন আমাদের বসায় দিতে হবে, তাহলেই কিন্তু আমরা আমাদের আই গেস সিগমার মানটা পেয়ে যাব 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 0.03/3। দেখো 0.4629 আসতেছে আমার। এবং তোমরা তো জানো যে সমজাতীয় রাশির অনুপাত বলা পয়সনের অনুপাতেরও কোনো একক বা মাত্রা হয় না, কারণ উপরে কি ছিল? পার্শ্ব বিকৃতি, নিচে হলো দৈর্ঘ্য বিকৃতি, তো বিকৃতির তো কোনো একক নেই, তার মানে পয়সনের অনুপাতেরও কোনো একক নেই। এখন যেই মজার একটা বিষয় হয়েছে, কোশ্চেনে যেই সিগমার ভ্যালুগুলো দেওয়া আছে তার লগে তো আমাদের সিগমার ভ্যালু মিলে নাই। তার মানে কি আমি ক্যালকুলেশনে ভুল করছি? আমি আশা করি কোথাও ক্যালকুলেশনে ভুল নাই, তাও তোমরা একবার মিলায় নিতে পারো। তো এইখানে
অ্যাকচুয়ালি অ্যান্সারটা আমার মতে এরকম হওয়া উচিত যে যেহেতু কোনো গিভেন ডেটা সেটের ম্যাটেরিয়ালের সাথে পয়সনের অনুপাত মিলে নাই, তাই তোমরা সুন্দরভাবে বলে দিবা যে স্যার দেখেন এখানে আসলে কোনো পদার্থের সাথে এই তারটার মানে যেহেতু পয়সনের অনুপাত মিলে নাই, তাহলে এই তারটা লোহা, সীসা অথবা কি অ্যালুমিনিয়ামের তৈরি নয়। একটু লিখে দিলেই হবে, ঠিক আছে। আর যদি তোমার মনে থাকে তাহলে সেক্ষেত্রে তুমি বসায় দিতে পারো 0.4629 কোন ম্যাটেরিয়ালের। আশা করি বুঝতে পারছো, এবং কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা থাকে জানায়া দিও, এবং ভিডিওটা যদি ভালো লাগে একটু কষ্ট করে শেয়ার করে দিও। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম। ও হ্যাঁ, ভিডিওটাতেও যেহেতু দেখলা, তাহলে কষ্ট করে আরেকটা কোয়েশ্চেনের অ্যান্সার অবশ্যই আমাকে দিয়ে যাবা যে তারটার দৈর্ঘ্য যদি 1%-এর জায়গায় 10% বৃদ্ধি করতাম, তাহলে সেই ক্ষেত্রে একক আয়তনে সঞ্চিত শক্তির মান কত হবে, সেটা কিন্তু কমেন্ট বক্সে জানায় দিবা। ভালো থাকো।